প্রথম ভেসেছে আসলে নিজের মায়ের চোখ, নিজের বাবার চোখ। আমার আরেকজন যমজ ভাই আছে, তার মুখটা ভেসেছে, আমার বড় ভাইয়ের মুখটা ভেসেছে। তারা যখন আমাদের একটা কক্ষে নিয়ে যেত তখন হচ্ছে তারা শুধুমাত্র জমটুপি না, তারা আমাদের প্রথম আগে হ্যান্ডকাপ দিয়ে হাতটা বাঁধতো, তারপর হচ্ছে যে চোখে একটা গামছা দিয়ে চোখটা বাঁধা থাকতো, এরপর হচ্ছে তার উপর একটা জমটুপি একটা দিত তারা। বাবা মা তো আসলে জন্ম দিয়েছেন, চোখের সামনে আসলে তাদের মুখটাই তখন ভেসেছে। আসলে তাদের জন্য তো আসলে কোনো কিছু করতে পারিনি। তারা যখন জানতে পারবে তখন মনে হয়েছে যে তারা তো তাদের ছেলেকে এইভাবে কখনো কল্পনা করেনি, এভাবে তো আসলে তারা তাদের ছেলেকে কখনো ভাবেনি যে তার ছেলেকে জমটুপি পরানো হবে, কিংবা ডিবি কার্যালয়ে তারা আমাদেরকে এইভাবে তারা নির্যাতন করবে। প্রথম ভেসেছে আসলে নিজের মায়ের চোখ, নিজের বাবার চোখ। আমার আরেকজন যমজ ভাই আছে, তার মুখটা ভেসেছে, আমার বড় ভাইয়ের মুখটা ভেসেছে, তাদের পরিবারের কথা ভেসেছে। যাক, আল্লাহ পাক অশেষ রহমত, অশেষ শুকরিয়া যে আবার তাদেরকে আমরা দেখতে পেয়েছি, পরিবারের কাছে যেতে পেরেছি। এজন্য আসলে আমি যারা এই আন্দোলনে শরিক ছিলেন, বৈষম্য বিরোধী ব্যানার যারা শুরু করেছিলেন এবং বৈষম্য বিরোধী ব্যানারে যারা আন্দোলন করেছেন, সাধারণ জনগণ থেকে শুরু করে সকল রাজনৈতিক সংগঠন, জুলাই রাত থেকেই আমাদেরকে তারা কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয় যে আমরা টাকা কোত্থেকে পাচ্ছি, কিংবা তারেক রহমানের নির্দেশনা আমরা কোন মাধ্যমে পাচ্ছি, কিংবা বিএনপির কোন নেতার সাথে আমাদের যোগাযোগ আছে, কিংবা আমরা পরবর্তী প্ল্যান কি, বিভিন্ন রকম প্রশ্ন তারা ছুড়ে দেয়। এবং তারা মেট্রো রেল সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে এই প্রশ্নগুলোর যদি এইভাবে জবাব আমরা না দিই তাহলে তারা আমাদের নির্যাতন করবে, এটা আমাদেরকে তারা শুরুতেই বলে দেয়। তো এটা ছিল ডিবি হারুনের সরাসরি নির্দেশনা, সরাসরি অর্ডার তাদের উপর। তো সেই জন্য তারা আমাদের ঠিক 25 তারিখ রাত থেকেই তারা আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যখন আমাদের একটা কক্ষে নিয়ে যেত তখন হচ্ছে তারা শুধুমাত্র জমটুপি না, তারা আমাদের প্রথম আগে হ্যান্ডকাপ দিয়ে হাতটা বাঁধতো, তারপর হচ্ছে যে চোখে একটা গামছা দিয়ে চোখটা বাঁধা থাকতো, এরপর হচ্ছে তার উপর একটা জমটুপি একটা দিত তারা। জমটুপি দিলে আসলে কোনো কিছু যেন আর দেখার তো সুযোগ নাই, এখানে আসলে শ্বাস নেওয়াটারও একটা ভীষণ একটা আপনার সমস্যায় পড়ে যেতে হয়। তো এখানে আমরা আসলে তখন বুঝতে পারতাম যে তারা আমাদের কোথায় আঘাত করবে, কিংবা তারা আমাদেরকে কি পরিস্থিতিতে তারা আমাদেরকে ফেলে তারা নির্যাতনটা করতে যাচ্ছে, এটা যেন আমরা কোনোভাবেই দেখতে না পারি, কিংবা এটা যেন আমরা কোনোভাবে টের না পাই। এই জন্য তারা আমাদেরকে এই ধরনের একটা জমটুপি কিংবা হ্যান্ডকাফ কিংবা গামছা পরিয়ে আমাদেরকে নির্যাতন চালাতো। জুলাই মাস, গত বছরের এই দিন, মানুষের মধ্যে কি উৎকণ্ঠা কিংবা কি শঙ্কা ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা আজকেই 2025 সালে এসে একটা স্বাধীন জুলাই মাস উদযাপন করছি। গত বছর যখন এই সময়টা গত বছর আমরা ছিলাম ডিবি হেফাজতে। আজকের এই দিনে আমাদেরকে 4 দিন গুম রাখার পর আজকের এই দিনে তারা আমাদেরকে মিডিয়া ট্রায়াল দেয়। তো তারা আমাদের আজকের দিনেই আমি দেখতে পাই যে ডিবির যে রুমে আমাদেরকে নিয়ে আপনার জবানবন্দি নেওয়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছিল, মিথ্যা জবানবন্দি নেওয়ার জন্য, সেই রুমে দেখলাম যে তারা আমাদের জন্য মামলা প্রস্তুত করছিল, মেট্রো রেল ধ্বংস কিংবা অগ্নিসংযোগ, এই একটা মামলা। সেই মামলায় আমরা দেখতে পেলাম যে আমাদের নামে, প্রত্যেকের নামে আলাদা আলাদা করে ছক কষে প্রায় 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি তারা উল্লেখ করছে এখানে। তো যিনি লিখছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি আমাদের জন্য কি না। উনি বললেন যে হ্যাঁ, এটা আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো আমরা বারবার তাকে রিকোয়েস্ট করলাম যে আমাদের জন্য এই ক্ষতিটা যেন না করে, আমাদের জীবনের প্রায় সবটা অংশই পড়ে রয়েছে। আমরা তাকে বারবার জিজ্ঞেস করলাম যে না, আমাদের এই মামলায় যেন আমাদের ফাঁসানো না হয়, কারণ এই যে ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত ছিলাম না।
কিন্তু উনি একটা কথাই বললেন যে ভাই কিছু করার নাই, আমরাও জানি আপনারা এইটার সাথে জড়িত ছিলেন না, কিন্তু এটা চিফ স্যারের হুকুম। চিফ স্যার হচ্ছেন যে তাদের ডিবি হারুন। তো তখন আসলে এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমরা তখন অনুমান করেছিলাম যে আল্লাহ কি আমাদেরকে এখানে এই অন্ধকার ঘর থেকে আর কখনো বের হওয়ার সুযোগ দেন কিনা, কিংবা আমরা কি আর কখনো পরিবারের সাথে কখনো একসাথে দেখা করতে পারি কিনা, পরিবারের মুখ কি আমরা দেখতে পারি কিনা, আমাদের বাবা মায়ের কি চেহারাটাকে আমরা কখনো দেখতে পারি কিনা। আমরা সেই শঙ্কায় তখন মানে পড়ে গেলাম যে এমন একটা ভয়াবহ একটা মামলায় আমাদেরকে ফাঁসানো হচ্ছে, যেই পরিণতি আমরা মোটামুটি অনুমান করছিলাম যে এটার পরিণতি কত ভয়াবহ হতে পারে। এমনকি 100 কোটি টাকা তারা ক্ষয়ক্ষতি দেখিয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তারা আরও কী মামলায় আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতো, কিংবা আমাদেরকে তারা আদৌ কি বাঁচিয়ে রাখতো কিনা, এই শঙ্কা আমাদের ভেতর জেঁকে বসেছিল। আমরা আসলে কোনো মামলায় অ্যারেস্ট হইনি। আমরা হচ্ছে যে আমাদের ক্যাম্পাস যখন বন্ধ হয় তখন আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা এমন ছিল যে যে যেখানে আছে সেখান থেকেই যেন আন্দোলনের শরিক হয়। তো সেই সুবাদে আমরা তখন ছিলাম হচ্ছে যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, তার বাসা ছিল মিরপুর কাজীপাড়ায়। তো আমরা তার বাসায় অবস্থান করছিলাম। তো সেখান থেকে আমরা হচ্ছে কাজীপাড়া, শেওড়াপাড়া এবং মিরপুর 10 নম্বরের যারা সাধারণ মানুষ ছিল তাদের সাথে আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম। তো সেখানে আন্দোলনে যখন আমরা মিছিল কিংবা স্লোগানে যখন আমরা ছিলাম তখন আমরা প্রায়ই দেখতাম যে বিভিন্ন ড্রোন, তারা পুলিশের বিভিন্ন ড্রোন দেখতাম যে আনা নেওয়া করা হতো। তো আমরা তখন অনুমান করছিলাম যে পুলিশ এখান থেকে ভিডিও কিংবা কোনো ছবি ধারণ করে এটা পরবর্তী সময়ে তারা এগুলো আসলে যারা অভিযান হোক কিংবা বিভিন্ন মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করবে আর কি পরবর্তী সময়। তো তখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের আসলে এখন আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা মানে যেই পথে মানুষ নেমে গেছে, যেই পথে আমরা চলে আসছি, সেখান থেকে আসলে পেছনে ফিরে যাওয়া মানে সেখানেও মৃত্যু, সামনে তো মৃত্যুর একটা ভয়াবহ একটা চিত্র আমরা চোখের সামনে দিনকে দিন দেখছিলাম। তো এই ড্রোন ক্যামেরার যে মাধ্যমে তারা যে ভিডিও ফুটেজ কিংবা ছবি তারা যেগুলো নিয়েছে সেগুলোর আলোকেই হচ্ছে যে তারা আমাদের কিছু নোন ফেস তারা খোঁজার চেষ্টা করেছে। যেহেতু আমাদের নামে আগেও মামলা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা হিসেবে মামলা ছিল, কিংবা হান্নান ভাইয়ের কেন্দ্রীয় নেতা হিসেবে আগেও মামলা ছিল, আমরা বিভিন্ন সময় অ্যারেস্টও হয়েছিলাম। ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা যে ভিডিও ধারণ করেছে কিংবা ছবি নিয়েছে সেখান থেকে নোন কিছু ফেসকে তারা টার্গেট করে তার বিভিন্ন বাসায় অভিযান দিয়েছে। সেই সুবাদে আমাদের বাসায় প্রথমে অভিযান দিয়ে প্রথম অভিযান দেয় হচ্ছে তারা 23শে জুলাই। তো সেদিন হচ্ছে যে বৃষ্টি ছিল, তো কোনো কারণে হয়তো বাসা তারা ট্রেস করতে পারেনি কিংবা কোনো কারণে বাসা তারা খুঁজে পায়নি। এরপর মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারা 25 জুলাই হচ্ছে আবার তারা অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা আমাদেরকে বলে যে সন্ধ্যার আগের থেকেই তারা আমাদের দুপুরের পর থেকেই তারা বাসার আশেপাশে অবস্থান নেয়। তো আমরা এটা বুঝতে পারি না, আমরা মিছিলে গিয়েছি, এর মধ্যে আপনার মানুষের সাথে শরিক হয়েছি, স্লোগান ধরেছি, তারপর আবার বাসায় এসেছি। আমি ঠিক এশার নামাজটা পড়েছি, তখন প্রায় 9:30টার মতো বাজে। বাসায় এশার নামাজ পড়ে তখন হচ্ছে যে মাত্র উঠেছি, তখন দেখি যে বাসায় কলিং বেল কেউ বাজালো। তখন আমি বাসার থেকে দেখলাম যে প্রায় 17-18 জনের একটা টিম বাসার সামনে অবস্থান করছে আর কি। তো তখন আমি মোটামুটি বুঝে গেছি যে আসলে এটা ডিবি কিংবা অন্য কেউ বাসায় অভিযানের জন্য আসছে। তো তখন আমি হান্নান ভাইকে বলি বাসা দরজা না খুলেই। তো উনি বলেছেন যে আসলে কিছু করার নাই, বাসায় যেহেতু অভিযান, রাজনীতি যেহেতু করি, এটা বাস্তবতা মেনে নিতেই হবে। তো সেই জন্য আর কি উনিও বললেন যে ঠিক আছে দরজা খোলো। তো আমাদের আরেকজন ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ফেরদৌস রুবেল, উনি গিয়ে দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথেই হচ্ছে যে তারা ভেতরে প্রবেশ করে, প্রত্যেকেই সাদা পোশাকে ভেতরে প্রবেশ করে প্রথমেই তারা জিজ্ঞেস করে হান্নানকে। তো হান্নান ভাই সামনে এগিয়ে আসলে তাকে সরাসরি ধরে ফেলে। তারপর আমাকে জিজ্ঞেস করে যে মিশুককে, তারপর আমাকেও ধরে ফেলে। বিজয়কে তারা এরপর বিজয়কে টার্গেট করে, এরপর হচ্ছে ফেরদৌস রুবেল, প্রত্যেককেই তারা ধরে। তো বাসার অন্যান্য যারা মেম্বার ছিল তাদেরকেও তারা আটক করার চেষ্টা করে, কিন্তু মানে আমরাই তাদেরকে বলি যে তারা কোনোরকম কোনো রাজনীতির সাথে জড়িত না। তো আমরা জিজ্ঞেস করি যে আমাদের কি কারণে অ্যারেস্ট করা হলো, তখন তারা আমাদের কিছু বলে না, যে তারা কেন আসছে কিংবা কী উদ্দেশ্যে তারা আমাদেরকে গ্রেফতার করতে নিয়ে আসছে, কিংবা আমাদের নামে কোনো রকম কোনো ওয়ারেন্টও ছিল না।
কোনো রকম আগের অতীতের কোনো মামলায় আমাদের মামলা ছিল, কিন্তু ওরকম কোনো ওয়ারেন্ট ছিল না যে এই মামলায় আমাদেরকে নিয়ে যাবে। তো তারা শুধুমাত্র হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়েই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে একটা উদ্দেশ্য নিয়েই তারা আমাদেরকে মানে আপনার গ্রেফতার করে নিয়ে যায়। আপনারা কি মেট্রো রেলে আগুন দিয়েছিলেন? আসলে প্রশ্নটা আসলে আমাদের জন্য বেশ বিব্রতকর, কারণ রাজনীতি করছি দীর্ঘ বছর, এর মধ্যে রাজনৈতিক কোনো ঘটনা ছাড়া, রাজনৈতিক কোনো সহিংসতা ছাড়া আমরা কোনো রকম কোনো এরকম মানে আমাদের নামে যেই ধরনের অভিযোগ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, যে আগুন সন্ত্রাস কিংবা ভাঙচুর এই ধরনের কোনো কাজে আমার দল তো দূরের কথা, আমার সংগঠনের কোনো কর্মীও এই ধরনের কোনো কাজে জড়িত ছিল না। এমনকি মেট্রো রেলের ঘটনার সাথে ওই মেট্রো রেল 10 নম্বর যে ঘটনাটা, যেই মামলায় আমাদেরকে অ্যারেস্ট করা হলো, আমি ততদিন পর্যন্ত মেট্রো রেলের 10 নম্বর স্টেশন আমি উঠেও নাই। ইভেন হান্নান ভাই সহ, বিজয় সহ, ফেরদৌস রুবেল সহ তারাও ওই 10 নম্বর স্টেশন কখনো ব্যবহার করেনি। আমাদের ওই কাজীপাড়া স্টেশন ব্যবহার করলেই আমাদের বাসায় যাওয়া সহজ ছিল। যদি বেঁচে থাকি, তারা যদি আমাদের বাঁচিয়ে রাখতো, তারা আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের অন্ধকার কারাগারেই হয়তো বা বছরের পর বছর কাটাতে হবে, অথবা তারা আমাদের কি ক্রস ফায়ার করে দেয় কিনা, কিংবা আরও কোনো ভয়াবহ কোনো পরিস্থিতিতে ফেলতে পারে কিনা, এরকম শঙ্কাও ছিল আমাদের। আসলে নিজের ভবিষ্যৎ বলতে আমাদের কিছু ছিল না সেই সময়। আপনারা যখন অ্যারেস্ট হলেন, এরপরে আপনাদের পরিবার বা বাবা মায়ের সাথে যোগাযোগ বা পরিবারের সাথে দেখা করতে সুযোগ হয়েছিল? আমাদের যখন নিয়ে যায় তখন আমরা বারবার তাদেরকে, প্রথম দিন থেকে আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ভালো কথা, আমাদের পরিবার কিংবা আমাদের ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে অন্ততপক্ষে আমরা যেন একটা নিউজ দিতে পারি যে আমরা আমাদেরকে ডিবি পরিচয়ে নিয়ে যাচ্ছে কিংবা আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার কোনো রকম আমাদের সেই সুযোগ দেয়নি। এমনকি আমরা যখন বারবার আমাদের বৃদ্ধ বাবা মা কিংবা অসুস্থ, অনেকের বাবা মা অসুস্থ ছিল, তাদের কথাও যখন বললাম, তারা এত মানে তাচ্ছিল্য করলো, এত উপহাস করলো। আসলে বিষয়টা বাবা মায়ের ব্যাপারে তখন আসলে ভেতরে এত পরিমাণ দাগ কাটলো যে এমন কুসন্তান হলাম যে বাবা মাকেও তারাও আমরা কুসন্তান নাকি তারা অমানুষ, যে আমাদের সামনে আমাদের বাবা মাকে নিয়ে বাজে মন্তব্য করছে। জিনিসটা আমাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক ছিল। একে তো তারা জানতে দেয়নি, দ্বিতীয়ত হচ্ছে তারা বিভিন্ন রকম বাজে রকম মন্তব্য করে যাচ্ছিল আমাদের সামনেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2013-14 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমি মূলত ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হয়ে যাই। তো তখন থেকেই ছাত্রদলের রাজনীতির সুবাদে মিছিল মিটিং কিংবা বিভিন্ন প্রোগ্রামে জড়িত থাকার কারণে আমাকে হল থেকে বিতাড়িত করে। আমাদের যারা ছাত্রদলে যারাই জড়িত ছিল তাদেরকে নির্যাতনের মাধ্যমে হল থেকে মারধর করে তাদেরকে আপনার হল থেকে বের করে দিত। পরবর্তীতে হল থেকে বের করে দেওয়ার পর আমার নিজের শিক্ষা জীবনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা আসলে আমি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি ওইভাবে। তো আল্লাহর অশেষ রহমতে হয়তো বা সেই সুযোগ তৈরি হতে যাচ্ছে। তো রাজনীতিতে জড়িত হওয়ার পর, ছাত্রদলের রাজনীতিতে জড়িত হওয়ার পর 2016 সালে আমি হল ছাড়ি, মানে হল ছাড়তে বাধ্য হই। ছাত্রদলের যখন আমি হলের সদস্য হিসেবে যখন পদায়িত হই তখনই আমি হল ছাড়তে বাধ্য হই। তার আগেও বেশ কয়েকবার আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকির মাধ্যমে হল থেকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং প্রায় আমি 9 বার আমাকে হল থেকে তারা বের করে। এর পরবর্তীতে 2016 সালে যখন আমাদের হল কমিটি হয় তখন তারা আমাকে মানে মারাত্মকভাবে শারীরিকভাবেই লাঞ্ছিত করে এবং শারীরিক নির্যাতন করে তারা আমাকে হল থেকে বের করে দেয়। তো 2019 সালে আমি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য হই, 2020 সালে হল কমিটির সাধারণ সম্পাদক হই, 2022 সালে বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করি এবং 2024 সালে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এই সময়ের মাঝে আপনার বিভিন্ন সময়, যেমন ম্যাডামের হাজিরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ ক্যাঙ্গারু কোর্টে যখন উনি হাজিরা দিতেন আদালতের প্রতি সম্মান জানিয়ে যখন উনি হাজিরা দিতেন, তখন আমাদের বিভিন্ন সময় পুলিশি নির্যাতন থেকে শুরু করে ছাত্রলীগের নির্যাতনের মুখে পড়তে হয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের সিনিয়র থেকে শুরু করে অনেকেই জুনিয়র পর্যন্ত অনেকেই শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছে, পুলিশের দ্বারা রিমান্ডে গিয়েছে। তারপর হচ্ছে যে মানসিকভাবে আমরা বিভিন্ন সময়, যেহেতু ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা যাতায়াত করতাম, মানসিকভাবেও বিভিন্ন প্রেশারে ছিলাম।
তো এর পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উপর যখন বিশ্ববিদ্যালয় কমিটি আপনার রাকিব আমান কমিটির সময় থেকে বিশ্ববিদ্যালয়ের উপর বিভিন্ন সময় ছাত্রলীগের অনেকবার নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। খোকন ভাই নিজে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন আমাদের ফজলুর রহমান খোকন, ওনাকে সরাসরি টিএসসিতে ছাত্রলীগের নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন আক্তার ভাই, ওনাকে সব নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমাদের কোর্ট প্রাঙ্গণে হাইকোর্টের এখানে 24 মে 26 মে 2 দিন আমাদের উপর সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে ছাত্রলীগের। তারপর হচ্ছে যে আমাদের সোহেল আরিফ কমিটির সময় 2022 সালে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যখন ফুলের শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছিলাম, তখন এফ রহমান হলের সামনে আমাদের সোহেল আরিফ কমিটির উপর বেধড়ক মারধর করা হয়েছে। আমরা সেই সময় নির্যাতিত হয়েছে, আমাদের প্রত্যেকের গায়ে এখন পর্যন্ত সেই আঘাতের চিহ্ন রয়ে গিয়েছে। তারপর হচ্ছে যে বিভিন্ন সময় 2024 সালের ইলেকশনের আগে আমাকে ব্যক্তিগতভাবে কর্মসূচি পালন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের গেটে কর্মসূচি পালন করার সময় ছাত্রলীগের প্রায় 80 থেকে 90 জন ছাত্রলীগের ক্যাডার, সশস্ত্র ক্যাডার, আমি এবং আমার বন্ধু 21 হলের ভারপ্রাপ্ত সভাপতি ছিল বন্ধু জসিম, দুইজনের উপর ছাত্রলীগের 80 থেকে 90 জন ক্যাডার, সশস্ত্র ক্যাডার আমাদের উপর সরাসরি শারীরিকভাবে আক্রমণ চালায়। এবং তৎকালীন সময় সহকারী প্রক্টর, আমার ডিপার্টমেন্টের শিক্ষকের মাধ্যমে, ওনার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ছাত্রলীগের এবং ওনার এবং ছাত্রলীগের দুইজনের হস্তক্ষেপের মাধ্যমে আমাকে সরাসরি আমাকে এবং আমার বন্ধু জসিমকে শাহবাগ থানায় হস্তান্তর করে, এবং আমরা তো ওই সময় 3 মাস জেল হাজতে ছিলাম। এর পরবর্তী সময়ে 4 মাস পরেই আবার জেল হাজত থেকে বের হই ফেব্রুয়ারির 5 তারিখ 2024 সালের। এর পরবর্তী সময় আবার জুলাইয়ের 25 তারিখ আবার ডিবি কর্তৃক আটক হই, গুম হই। তার পরবর্তীতে 28 তারিখ আজকের এই দিনে মিডিয়া ট্রায়ালের পর আমরা 5 দিন আবার রিমান্ডে ছিলাম। তো 5 দিন রিমান্ডের পরে 2 তারিখ জেল হাজতে আবার আমাদেরকে প্রেরণ করে। এরপর 6 তারিখ রাত প্রায় 1:30টার দিকে আমরা রাষ্ট্রপতি আদেশে মুক্তি লাভ করি। আসলে আমাদের তো যে ভবিষ্যৎ, আমাদের যে জীবনযাপন, আমাদের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের সাথে আসলে আমরা যে পর্যায়ে আছে, এটা আমি ছাড়া কিংবা আমরা ছাড়া এটা কেউ অনুভব করতে পারবে না। অনেক জায়গা থেকে আমাদের সমালোচনা করতে পারবে, কিন্তু আমরা কোন জায়গা থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের ছাত্র, কিন্তু আমি আমার জীবনের সবটুকু দিয়ে আমি রাজনীতির পিছনে আমি সময় ব্যয় করেছি, রাজনীতির পিছনে আমার শ্রম ঘাম দিয়েছি, রাজনীতির জন্য আমি জেলে গিয়েছি, রাজনীতির জন্য আমি রিমান্ডে গিয়েছি, রাজনীতির জন্য আমি মামলায় জড়িত হয়েছি। তো এই জিনিসটা আমার অনুভূতি আসলে আমি ছাড়া কিংবা আমার আরেক সহযোদ্ধা ছাড়া এটা আসলে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। অনেকে ঘরে বসে থেকে অনেক সমালোচনা করা যায়, আমরাও তো মানুষ, আমাদেরও তো আসলে ভুল ত্রুটি থাকে, কিন্তু ভুল ত্রুটির সমালোচনা করা যায়। কিন্তু আমার জায়গা থেকে আসলে ওনারা অনুধাবন করে এই সমালোচনাটা, যদি আমার জায়গা থেকে ওনারা অনুধাবন করতেন, হয়তো এই সমালোচনাটা হয়তোবা মানুষ করতো না। আসলে মেয়েরা ভয় পায় কিনা জানি না, মেয়েরা, আমি মনে করি কি এই জিনিসটা আসলে একটু ব্যাপারটা একটু অন্যরকম। আমি মনে করি মেয়েরা হয়তোবা ভবিষ্যৎ চিন্তা করে, কিংবা মেয়েরা অন্যরকম একটা স্বপ্ন দেখে, যারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, কিংবা যারা ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করবে, ভবিষ্যতের সফলতা নিয়ে যারা স্বপ্ন বুনবে, হয়তোবা মেয়েরা তাদের কাছেই হয়তোবা যাওয়ার আগ্রহ প্রকাশ করে, কিংবা তাদের মধ্যে এই স্বপ্নে যারা থাকেন তাদের মধ্যে হয়তোবা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে একটা দেশনায়ক তারেক রহমানের সরাসরি নির্দেশনায় আমরা একটা আগামীর স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমি আসলে আমি সহ আমার কোনো সহযোদ্ধাও আমি মনে করি না যে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। সবাই শুধুমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষকে নিয়েই হয়তোবা তারা প্রত্যেকেই চিন্তা করে। সেই জায়গায় আসলে ব্যক্তি জীবন বলতে তখন আর কিছু থাকে না আমাদের। আসলে প্রত্যেক বাবা মাই তো চায় যে নিজের ছেলে মেয়েরা আসলে সুন্দর একটা ভবিষ্যতের দিকে আগাক, একটা সংসার করুক, কিংবা সুন্দর একটা স্বপ্ন নিয়ে তারা ভবিষ্যতে পথ চলুক। আসলে কোনো বাবা মাই, আমি মনে করি না যে আসলে কোনো বাবা মা ওইভাবে চায় যে তার ছেলে রাজনীতির জন্য কিংবা দেশের জন্য নিজের জীবনকে, নিজের ভবিষ্যৎকে এইভাবে নষ্ট করে ফেলুক। তো আমরা তারপরে যেহেতু এই দিকে গিয়েছি, আমাদের বাবা মারা চেষ্টা করেছেন যেন আমরা তারপরে নিজের ভবিষ্যৎটা নিয়ে একবার চিন্তা করি, কিন্তু আমরা বারবার তাদের আসলে হতাশই করেছি। আসলে এই জন্য আমি ওই সময় বলছিলাম যে আমরা কি আসলে সুসন্তান হতে পেরেছি না তাদেরকে কষ্টই দিয়ে যাচ্ছি। রাজনীতি করতে গিয়ে নিজের বাবা মাকে যেমন কষ্ট দিচ্ছি, যেহেতু একটা স্বপ্নই হচ্ছে
একটা মানুষের জন্য কাজ করার, মানুষের সাথে মিশে যাওয়ার কাজে আমি মনে করি যদি ওই জায়গায় আমরা যেতে পারি ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল। আসলে মানুষের নজরে আমরা সফল হবো কিনা যাই না, আমি মনে করব যে আমরা ব্যক্তিগত জায়গা থেকে তখন সফল। দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, বৈষম্য বিরোধীর ব্যানারে যারা আন্দোলন করেছেন কিংবা তাদের পেছনে যারা শরিক হয়েছেন, দেশবাসী সহ সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, আমার ছাত্রদল কিংবা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে তাদের কারণেই হয়তো বা আমরা আজকে মুক্তির স্বাদ পেয়েছি, তাদের কারণেই হয়তো বা আমরা আজকে স্বাধীন বাংলাদেশে বিচরণ করতে পারছি। এই জন্য আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ, সকল ছাত্র সমাজের কাছে আমরা কৃতজ্ঞ।